আগের দিন ব্লগটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করেছি। আমরা যাচ্ছি চিল্কাতে। সকাল হয়ে গেছে এবং আমাদের বাসের টাইমিং হচ্ছে সকাল 6:30। মোদ্দা কথা হচ্ছে, আপনি যদি চিল্কা যেতে চান তাহলে 8টার মধ্যে আপনাকে বাস স্ট্যান্ডে পৌঁছতে হবে। আপনার বাস আপনার জন্য দাঁড়িয়ে থাকবে 8টা অবধি এবং তার মধ্যেই আপনাকে যেতে হবে। যাই হোক, অটোতে উঠলাম, 100 টাকা চার্জ করলো আমাদের সকলের, কারণ অনেকটাই দূর আছে। সমুদ্র দেখতে দেখতে যাচ্ছি চিল্কার উদ্দেশ্যে। তবে সমুদ্রটা একটু অন্যরকমই লাগছিল। পরে বুঝলাম যে পূর্ণিমা লাগতে চলেছে, সেজন্য জলটা বেশ ফুলছে। আমরা যেদিনকে পুরী এসেছিলাম সেরকম কিছুই সমুদ্রে চোখে পড়েনি। মনে হচ্ছিল যেন সমুদ্রটা অনেকটা দূরে সরে গেছে। কিন্তু চিল্কা যাওয়ার দিন সকালবেলা সমুদ্রের রূপ দেখে মনে হলো, না, বাবাজি যেমন আগে ছিলেন তেমনই আছেন, আর বেশ স্রোত এবং জলটা যেন ফুলছে। যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। আমার মায়ের এই মুহূর্তে একটু হাঁটু ব্যথাটা বেড়েছে। ওই আর কি, একটু উঁচু নিচু হলে বা একটু বেশি হাঁটা পড়লে হাঁটু ব্যথাটা একটুখানি বেড়ে যায়। দাদা, আপনি তো ক্যামেরার দিকে তাকিয়ে ইনফরমেশনটা দিলে ভালো হয়। হিন্দিতেই বলুন, নো প্রবলেম, সবাই বুঝতে পারবে। এখান থেকে চিল্কাটি কত ঘন্টা? এখান থেকে চিল্কাটা 50 কিলোমিটার রাস্তা আছে, 1 ঘন্টা 15 মিনিট টাইম লাগবে। বাসে ওয়েট করছি বাকি যাত্রীদের জন্য। সেই সময় বাসের বাইরে এই বৃদ্ধ মহিলাকে দেখলাম যে তিনি এই বয়সেও কতখানি পরিশ্রম করছে একবার দেখুন। এইগুলো ডেমো দেখাচ্ছে এবং যারা বাড়ির বাইরে রঙ্গোলি করেন প্রধানত এটা সেটারই সরঞ্জাম। ভদ্রমহিলা বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলেন ডেমো দেওয়ার পরেও, কিন্তু কেউই কিনলো না। ওনাকে দেখেছি আর ভেবেছি যে আমি ভাগ্যি সেরকম একটা জীবন পাইনি, এবং ঈশ্বরকে অজস্র ধন্যবাদ দিয়েছি যে আমি অনেক ভালো আছি। সেখানে দাঁড়িয়েছে, আমরা এখানে বাথরুম করলাম, এই যে পিছনে বাথরুম করলাম, এখানে বাস দাঁড়িয়েছে। এখন মানে চিল্কা যাওয়ার এই যে দাঁড়ালো, এরপর আবার 1 ঘন্টা বাস চলবে, তারপর আবার দাঁড়াবে। তো এইভাবে করে ওয়াশরুম যাওয়া, কারোর ওষুধ খাওয়া, এগুলো করা যায়। এই হচ্ছে রান্নাঘর, যে রেস্টুরেন্টে আমরা খাবো। এই যে বাস আমাদের একবারই দাঁড়িয়েছিল, আর দাঁড়ায়নি, মানে আর প্রয়োজন হয়নি। তো যাই হোক, বাস যেখানে দাঁড়িয়েছিল আমরা সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এবার একটুখানি ব্রেকফাস্ট করব। আমরা সবাই ধোসা, ইডলি এই সমস্তই খেয়েছি এবং খাদ্যের কোয়ালিটি মোটামুটি খুব ভালো, আমি বলবো না। আমরা চিল্কাতে নেমে গেছি। চিল্কা ব্যাপারে কিছু ইনফরমেশন দিয়ে নিই। যারা চিল্কা ভ্রমণ করতে আসবেন তাদেরকে বলি, এখানে 2 ধরনের বোট আছে ঘোরার জন্য, গভর্নমেন্ট বোট আর শেয়ারিং বোট। গভর্নমেন্ট যে বোটগুলো আছে, যদি ওতে আপনারা ভ্রমণ করতে চান তাহলে পার হেড 600 টাকা, মানে খুব কমফোর্টেবল জার্নি হবে। আর যদি আপনারা শেয়ারিং বোট করতে চান তাহলে পার হেড 350 টাকা। শেয়ারিং বোটে 15 থেকে 20 জনের সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, মানে বসা টসা। তো সেক্ষেত্রে গাইডই আপনাদেরকে বসিয়ে দেবে, ঠিক আছে। আর যদি আপনারা গভর্নমেন্ট বোটে যেতে চান, যেখানে ভাড়া পার হেড 600 টাকা, সেক্ষেত্রে 2 বাচ্চা আর সম্ভবত 3 জন বড়, এরকম মানে 6 জনের জন্য ওই গভর্নমেন্ট বোট, ঠিক আছে। ওইভাবে করে যাবে। আর সরি, আমি একটু ভুল বললাম, গভর্নমেন্ট বোট যেটা আছে ওটা 8 জনের জন্য। যদি আপনারা 6 জনও যান তাহলেও আপনাদেরকে 8 জনের ভাড়া দিয়ে যেতে হবে। এটাই হচ্ছে 2 বোটের মধ্যে পার্থক্য। আমরা চিল্কাতে একদম পৌঁছে গেছি। এখানে খুব ভালো বাথরুমের ব্যবস্থা আছে। যে ইনফরমেশনগুলো দিলাম আপনারা ওইখানে বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। আমি এখানে আবার বলছি, এখানে 2 ধরনের বোট আছে, সরকারি আর বেসরকারি। পরিষ্কার কথা, ওটা বেসরকারি বোটটাকে বলে শেয়ারিং বোট। ওতে 15 থেকে 20 জন তারা যায়, তাতে পার হেড 350 টাকা। সরকারি বোটে 8 জনের হয়, 8 জনের বোটটা। আপনি 6 জন হোক, 2 জন হোক, 3 জন হোক, যতজনে যান না কেন আপনাকে 8 জনের ভাড়াই দিতে হবে। সরকারি বোটের পার হেড কিন্তু 600 টাকা, একটুখানি বেশি, অনেকটাই বেশি। তো আমরা সম্ভবত বেসরকারি বোট, শেয়ারিং বোটে নিয়েছি, কারণ অনেকটা টাকার ব্যাপার। আর এই হচ্ছে চিল্কার সিনারিও।
দূর দূর অব্দি বোট, সরকারি বেসরকারি দুটো বোটই একই রকম দেখতে, বাইরে থেকে দেখে কিন্তু বোঝা যায় না। চিল্কাতে বোট কিভাবে করে বুক করবেন সেটা যদি আপনারা বলেন, তাহলে বলবো আপনাদের যিনি গাইড থাকবেন তার সাথে কথা বলবেন। যে বোট আপনারা বুক করবেন সেই বোটের টাকা তাকে দেবেন, তিনি বুক করে দেবেন। এবং একটি ওখানে রেস্টুরেন্টও আছে। নিয়ম হচ্ছে চিল্কাতে বোটে ওঠার আগে সেই রেস্টুরেন্টে আপনি ভেজ থালি খাবেন না নন ভেজ খাবেন তার সম্পর্কে সেখানে বুকিং করে যেতে হবে, সেটাই এখানকার নিয়ম। চিল্কাতে যখন 2012 সালে এবং 2011 সালে পরপর দু বছরই এসেছিলাম, অর্থাৎ বিয়ের আগে এবং বিয়ের পরে, তখনকার থেকে এখনকারে না অনেক বেশি পার্থক্য। করোনার পরে অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ এবারে খুলে দে, এবারে খুলে, ঘেমে যাবে, মাথা ঘেমে যাবে, ওকে নিয়ে ভরসা আছে। আচ্ছা আমাদেরকে একবার দেখি, সবাই এদিকে দেখো, কোথায় আছে দেখা যাচ্ছে, সবাইকে দেখা যাচ্ছে, আমি কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, সোনাই কোথায়? সবাইকে দেখা যাচ্ছে। চিল্কা সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলি। চিল্কা হ্রদ একটি ঈষৎ নোনা জলের উপহ্রদ যা ভারতের পূর্ব উপকূলের উড়িষ্যা, পুরী, খুর্দা, গঞ্জাম জেলায় বিস্তৃত। 3টে জেলা নিয়ে বিস্তৃত। চিল্কা হ্রদ সর্বাধিক এর দৈর্ঘ্য হচ্ছে 1165 বর্গ কিমি এলাকা জুড়ে চিল্কা হ্রদ উপস্থিত। চিল্কা হ্রদে ভারতীয় উপমহাদেশের সব থেকে বড় পরিযায়ী পাখির সমাবেশ ঘটে। যদি আপনাদের ভাগ্য ভালো হয় তাহলে আপনারা পরিযায়ী পাখি এখন গেলেও দেখতে পাবেন, কিন্তু কদিন পরে গেলে হয়তো বা আর পাবেন না। এই হ্রদটির চারিদিকে অনেক ছোট ছোট গ্রাম ও শহর রয়েছে। মাছ আহরণের জন্য এই হ্রদকে ঘিরে 1,50,000 জেলে থাকে। একটি সমীক্ষায় দেখানো হয়েছে এই হ্রদে কিন্তু 45% জলজ পাখিও রয়েছে। এই পরিযায়ী পাখিগুলিকে দেখে আমার একটা জিনিস উপলব্ধি ঘটেছে, সেটা হচ্ছে খিদের দায় আর পেটের দায় না সবারই আছে বন্ধুরা। শুধু মানুষই যে পেটের দায় ঘোরে তা নয়, পাখিরাও কিন্তু ঘোরে। যখনই বোটগুলো চলতে শুরু করলো পাখিরাও, মানে এই পরিযায়ী পাখিরাও কিন্তু আমাদের বোটের পেছন পেছন উঠতে শুরু করলো। শুধু আমাদের বোটই নয়, অন্যান্য অনেক বোটের পেছনে উঠতে শুরু করলো শুধুমাত্র একটু খাদ্যের জন্য। যাই হোক, আমি যেটুখানি বলছিলাম আপনাদের যে এই হ্রদে 45% যেমন জলজ পাখি রয়েছে, তেমন 32% আর্সেনিয়াসিস বর্গের পাখিও রয়েছে। আর্সেরি ফার্মিস বর্গের পাখিও রয়েছে। আমি আরেকবার রিপিট করলাম যদি প্রথমেরটা আপনারা বুঝতে না পারেন তাই জন্য। 23% রয়েছে পানি কাটা পাখি। রামসার কনভেনশনের অধীনে চিল্কা হ্রদকে আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমি হিসাবেও কিন্তু মনোনীত করা হয়েছে।
वाला आँख होता है ना, इसका आँख में जो जहर होता है वो कैंसर के कीमो में इस्तेमाल होता है। और जो खाने वाला होता है क्रैब काला और हरा होता है, ये नहीं होता। इसका आँख हमेशा ऊपर में होता है, जब तूफान आने वाला होता है तब इसका आँख डाउन, उसको लोग कहते हैं इंडिकेशन क्रैब। ছেলেটাও কম ও বাবার কাছে अगर इसका फोटो फोटो खींचना है तो उठाइए। बांग्ला बोलो ना हिंदी बोलो, যেটা খুশি বলো। सीप होता है बगल में। मैडम हो गया, लगा ला इधर। মুক্ত আছে सीप होता है बगल में, थोड़ी सी दूर में दरिया होता है बंगाल का खाड़ी, वहीं पे जब मछुआरे जाते हैं उनके जाल में मच्छी, झींगा, क्रैब उसी के साथ सेल्फस का जाते हैं। शरद पूर्णिमा के दिन अगर इसका मुंह में बरसात की बूंद जाते हैं तो उनमें से माल बनता है मोती। कैसा होता है देख लो, दिखाने के लिए कोई भी नहीं चाहता। ফাটি ফাটি বের করছে হ্যাঁ ঝিনুক মুখ अरे आगे में आ जाइए। এইদিকে আসো এখানে ঢুকতে হবে না এই সামনে ঢুকে যাও একটা তো বেরোচ্ছে না দাঁড়া বেরোবে কত ইঞ্চি আগে কি যাও কই দেখি देख लो, ও দেখি 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 देखिए इसका लेके अंगूठी होता है या गले का पेंडेंट होता है, इसको दिमाग शांति के लिए इस्तेमाल होता है। अगर ये वाला मार्केट में परचेज करते हैं वो लोग कैरेट के हिसाब से सेल करते हैं, हम लोग पीस के हिसाब से सेलिंग करते हैं। দেখি একটু মুখ তো দেখো না বে পুরো একদম চন্দ্রকান্তমণি এটা হাত দাও এখানে, এটা ভিতরটা পুরোপুরি প্লেন না, এখানে হাত দাও, এটা পুরোপুরি অড, এটা রফ। এই প্রাণীর এটা হচ্ছে ভিতরের পার্ট। আচ্ছা, ক্যালসিয়াম সালাবাই দুইটাকে নিয়ে আর মধ্যে যে স্টোনটা তৈরি হয় নিচে থেকে ফ্ল্যাট, উপর থেকে লম্বা গোল শেপ মতো এই তৈরি করে, কোনো সোনাকার তৈরি করে না। সোবাল হ্যাঁ দেখুন ওটা কি এটাকে বলে চন্দ্রকান্ত মণি, যেটা বলে ব্লু মুনস্টোন। अच्छा এটা পেটে দেওয়া হয়। আচ্ছা মনিটর ভিতরে আমি এগুলো এখানে দিয়ে 2300 টাকা করে। এটা নবগ্রহ শান্তির জন্য পড়ে, এটা কেউ পড়তে পারে, আইতো ঠাকুরের সাথে পুজো করতে হয়, আর জন্য কোনো রতি রাসের ব্যাপার নয়। দেখুন দেখুন দেখি এটা একবার ওইটাই প্রবাল হ্যাঁ ঠিক দোস্তাকে সেল করা পড়ে। সব ভাঙছো কেন দেখছি না, আরে আপনার টিকেটের মধ্যে আছে তাই জন্য আমি ই করছি। এগুলো দাম কত এগুলো টিকিটের মধ্যে আমাদের দেখানো দেখার ধরে কোনো চার্জ এটা এমনি রাখতে লাগে সিংহাসনে অনেকে রাখে এরা যে রূপদে পড়ে এদের ঠাকুরের সাথে পুজো করতে হয়, আর কোনো রতি রাসের ব্যাপার বন্ধ করেন। এখন এরা দ্বীপে নেমেছে, এই যে পিছনে আমার একদম চিল্কা হ্রদ একদম পিছনে। এখন যদি সামনের ভিউটা দেখায় না আপনাদের, আপনাদের মন ভরে যাবে একেবারে। এই সব এগুলো সব ঝিনুক। এই যে ওই যে ঝাউবন, চলুন একটু ঝাউবনের দিকে যাই। যে বালি আর ওই হচ্ছে আমাদের নৌকো। এই এই
এই পুরো ওখানে ঝিনুক ভেঙে মুক্ত, প্রবাল, চন্দ্রমণি অনেক কিছুই দেখালো। দাম আছে, চন্দ্রমণির দাম তো 2800 করে চাইছিল, কিন্তু যাওয়ার সাহস পেলাম না। আসলে মানুষকে বিশ্বাস করতে ভয় লাগে, তো হতে পারে পিওর, কিন্তু ওই যে এখন দিনকাল তো সেরকম। চলুন একটু ঝাউবনটা আপনাদেরকে দেখাই। অনেক বড় বড় ইউটিউবারে এখানে যে ফটোশ্যুট করে গেছে, করে। আমি হচ্ছি ক্ষুদ্র ইউটিউবার। দেখুন এই বাপরে, এই হচ্ছে ঝাউবন। এই যে দূর অব্দি প্রান্ত চলে গেছে একেবারে। হ্যাঁ এই তো, এই যে আমি আর ডিবে যে আমার পিছন দিকে দেখা যাচ্ছে অনেকটাই কিন্তু ভেতর দিকে, অতটা ভেতরে তো আমি যাবো না, কাছাকাছি রয়েছি আমরা। এক্ষুনি আবার নৌকাটা আমাদের ছেড়েও দেবে। আমি একটু ডাবের জল খাবো, আমার শাশুড়িমা একটুখানি চা খাবেন। রোদ মানে সানগ্লাস ছাড়া একটা মুহূর্ত যদি চলা যায়, চলাই যাচ্ছে না। এবার চলুন একটুখানি আমি এইসব জায়গায় জল আসতো আগে বাবা। হ্যাঁ বৃষ্টি হলে মনে হয় বাড়েই, এদিক দিয়ে যাই পুরো ঝাউবন, পুরো সুন্দর সুন্দর ভিউ কীভাবে কি দেখাবো নিজেও জানি না। এই যে আমার পিছনে পুরো পুরো একেবারে ঝাউবন। এই যে এইবারে ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে এরকমভাবে। এবারে ডাবের জল খাবো। বাপরে বাপ, সানগ্লাস ছাড়া চলা যাচ্ছে না, বালিতে পা দেওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম। বেশি জল হবে, ঠিক আছে? ভেতরে মালাই হবে, মালাই। একটা চা হবে দাদা। ও তাহলে চা ছেড়ে দিন। আমাদের বোটটা কিছুক্ষণ এইখানে দাঁড়িয়েছিল এবং এখানে বিশেষ কিছু দেখার নেই, ঝাউবন দেখা রয়েছে। এবং আমরা একটুখানি ডাব খেলাম, অনেকে ঝাউবনে একটু হাঁটতেও গেলেন, মানে আমাদের যারা সহযাত্রী ছিল আর কি বোটে। ভালোই লেগেছে বন্ধুরা, আর ডাবগুলো খেতে খারাপ নয়। তো যাই হোক, যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে চিল্কার তে ঘুরতে যদি আপনারা আসেন, তাহলে আমি বলবো ডলফিন পয়েন্ট যেমন আছে, আমরা ডলফিন পয়েন্ট তো দেখেছি, এবং সে সঙ্গে বলবো আর তেমন কিছু কিন্তু দেখার নেই। তো এখন কিন্তু আমরা চিল্কা থেকে ফেরার পথেই রয়েছি। এরপরে আপনাদের সঙ্গে একেবারে আমার দেখা হচ্ছে পুরী বিচে। আমরা চিল্কা থেকে চলে এসেছি, একটু হোটেলে গেছিলাম, ফ্রেশ হলাম, তারপরে এখন সমুদ্রে। আমি দিনের বেলা আসতে পারছি না বন্ধুরা, আমার ছোট বাচ্চা আছে, তো রোদ লেগে গেলে খুব মুশকিল হয়ে যাবে।
ওই জন্য আমি রাতেই এসছি, আর আপনারাও রাতের সমুদ্রই দেখবেন, কিছু করার নেই। ওকে সদ্য হসপিটাল থেকে ছুটি হয়ে আসা তো, ওকে সাবধানেই রাখতে হচ্ছে। ভিজে গেছে, এই তো এখানে। আরে কতটা আমার পায়ে সমুদ্রের জল এসে গেছে। বলছি তো সকালের ভিউটা থেকে রাতের ভিউটা সব থেকে ডেঞ্জারাস। সমুদ্র উত্তাল হচ্ছে আস্তে আস্তে, অনেকটা এরকম কিন্তু আমরা ওই দিনটা দেখিনি। আস্তে আস্তে কালকে পূর্ণিমা তো, সমুদ্র কিন্তু ঘুরছে আস্তে আস্তে। আজকে পুরী বিচে এই উত্তাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে যদি বলেন আমার সব থেকে প্রিয় মুহূর্ত কি, তাহলে বলবো এটা। আমার ছেলেটা কিন্তু অনেকটাই ছোট এবং ওর কাছে এই ব্লগটা স্মৃতি হয়ে থেকে যাবে। পরবর্তীকালে ও যখন স্মৃতির পাতাগুলোকে উল্টাবে, তখন দেখবে যে কত ছোট ছিল, ওর বাবার হাত ধরে সমুদ্রে ঢেউগুলোর সামনে এসে দাঁড়িয়েছে, পা ভিজিয়েছে। সত্যি এই মুহূর্তগুলো যদি আমি ব্লগ না করতাম তাহলে হয়তো কোথায় হারিয়ে যেত। কিন্তু আজকে আমি বলতে পারি এগুলো আমার জীবনে অনেক বড় সম্পদ, যেগুলোর কোনো মূল্যই হয় না। যাই হোক, এই মূল্যহীন ব্লগ আমার ইউটিউবের পাতাতে যোগ হলো। সমুদ্রের সামনে এসে যেন সত্যি জীবনটা কোথাও থমকে দাঁড়িয়ে যায়। ঢেউগুলো আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। এই ঢেউগুলো আমাদের বলে যে জীবনে ওঠা পড়া সব কিছু চলবে, এবং সেগুলোর মধ্যে আবার উঠে দাঁড়াতে হবে, আবার নতুন ঢেউ তৈরি করতে হবে। এটাই হচ্ছে জীবনের চলার আসল মুহূর্ত। আমি আমার ছেলে মেয়েকেও সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন।